আর কোনো দেশের নাগরিকত্ব নাই, ওইখানে ফ্রান্স সরকারের সহযোগিতায় ওখানে আছে। এখন আমরা এইখান থেকে যারা আমাদের নিজে বিভ্রান্তি প্রপাগান্ডা ছড়ায়, আমরা যদি একটা মামলা করি, এটা তার জন্য আরো মানে একটা ইস্যু হবে। এই যে দেখেন বাংলাদেশে আমার বিরুদ্ধে মামলা, আমি বাংলাদেশে যাইতে পারতেছি, সেই হচ্ছে ইলিয়াসও এখানে ইউএসএ নাগরিকত্ব পায় নাই, এমনিতে একবার জেল কেটেছে। এখন আমরা যদি একটা মামলা ঠুকে দিই, তাহলে তো তাদের জন্য সেটা সাপে বড় হবে, কারণ এটা ইউজ করতে পারবে যে দেশে আমার জন্য থ্রেট আছে। কাজে আমরা তাদেরকে, এটা আমি লাস্ট বারের মতো আপনাদের কাছে জবাব দিচ্ছি, এরপরে তাদেরকে একটা সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করবো, বিকজ তারা দেশের বাইরে আছে। কেন আজকে একটা মিডিয়ার সাথে কথা বলতে, আমি কথা বলবো, তারেক একটা দলের প্রধান সে কথা বলবে, ওই আরো সাংবাদিক আছে, সরকার মন্ত্রীরা আছে তারা কথা বলবে। এই ইয়েস এবং বিনাকি যাতে আজকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সরকারের শীর্ষ নেতা, এমপি, কাকে নিয়ে বাজে কথা বলে, এইটা বলে এরা আলোচনা লাইব্রেরিতে থাকতে চায়। তাই আপনাদেরকেও বলবো, এই চ্যাপ্টার এদেরকে জাস্ট ইগনোর করেন, এমনি এরা আউট হয়ে যাবে। আর এরা হয়তো জামাত এখন কাজে লাগাচ্ছে, কারণ আমরা যেহেতু এখন জামাতের এই অপতৎপরতা থেকে আমরা এর বিরুদ্ধে শক্তিশালী অবস্থা নিয়েছি, তাই হয়তো আমাদেরকে একটু কোণঠাসা করার জন্য, সামাজিক ভাবে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করতে পারে। বাট আমরা তো দেখেছেন একটা সংকটের মধ্যে দিয়ে হাসিনার ফেসিবাদের আমলেও নানান ভাবে আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করছে। আমরা তো কখনোই পরাজিত হইনি, আমরা আপন শক্তি এগিয়ে গেছি। ধন্যবাদ। ওয়েলকামটা হচ্ছে রাষ্ট্রপতিকে চুমাও দিচ্ছে, আবার বাইরে এসে গালিগালাজ করছে। এটা মানে কি বলবেন আপনারা বলেন। আজকে আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখেছি, নিশ্চয়ই তারেক ভাইয়ের এক্সপেরিয়েন্স আছে, আমাদের সাথে কাজ করেছে। আমরা জানি গণঅধিকারের লোক, আমজনতার দলের লোক, বিএনপির লোক, কেউ আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক। পরে দেখা যাচ্ছে তাদের আসলে এটা একটা মানে এরপরে তারা ওপেন হয়েছে, তারা জামাত শিবিরের লোক ছিল। এবং আমি গতকালকে একটা বিষয় আবিষ্কার করলাম, যে আমার আগে এইটার ধারণা ছিল না। জানি ফেসবুকে জনমত প্রভাবিত করা যায়, কিন্তু কিভাবে প্রভাবিত করা যায় এইটা আমি জানি না। ফেসবুকের যে রিয়াকশন, আপনার ধরেন লাইক, কমেন্ট, রিয়াকশন বলেন, আমি দেখতেছি যে আমার পোস্টে গত কয়েকদিন জামাত শিবির নিয়ে পোস্ট দেওয়ায় অস্বাভাবিক রকমের রিয়াকশন হচ্ছে, কিংবা কমেন্ট এরকম। সেখানে আমি একটা আমাকে একজন বলেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট এটা। আমার খেয়াল সেটা আগে থেকে এই যে একটা জিনিস দেখেন, আমি ওই যে কালকে আমি বিশেষ করে দুজন ইউটিউবার, এই আমাদের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যারা একসময় আমাদের সাথে অ্যাক্টিভিজম করেছে, আমরা আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা বিশেষ করে দু একজন এত বুদ্ধিজীবী, তারা একটা হঠকারী চিন্তা ভাবনা আমাদেরকে ইনগেজ করতে চেষ্টা করেছে, যখন পারে নাই। বিশেষ করে আমরা দেখেছেন যখন আলাদা হয়ে গিয়েছিলাম তারেক ভাই সম্রাট, তখন তারেক ভাইকে প্রমোট করেছে, ইতিবাচক ভাবে বলেছে। আবার যখন তারেক ভাইকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারে, আবার তারা গালিগালাজ শুরু করেছে। আবার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপি কে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করে, তো অনেকে প্রেস ক্লাবে কিছু লোকজন দাঁড় করিয়ে দিয়েছে যে তাদেরকে প্রধান উপদেষ্টা জন্য বরণ করে নিয়ে এসে সেই ব্যবস্থা করতে। মাঝে মাঝে আমাদের একজন ছোট ভাই আছে সাংবাদিক, একদিন বলছে কি ভাই একটা ছবি তুলছে, এই যে দেখেন এই ছবিটা আমি তুললাম, কি নাকি একটা দায়িত্ব দিচ্ছে মেট্রো রেলে বৈশা ওই একজনের তার ভিডিওটা দেখবার, সে ওইটা ছবি তুলে তার কাছে পাঠাইবে, সে ওটা পোস্ট দিবে মেট্রো রেলে তার এটা কিন্তু তার মানে এটা প্ল্যান। এটাতে সে বুঝাতে চায় যে সে বিশাল বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, তার একটা প্রভাব আছে। এইটা ব্যবহার করে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এই যে এখন তো নির্বাচনের পূর্বে জামাতের সাথে তারা যুক্ত হয়েছে, যে জামাতের সাথে যে জামাতের পক্ষে তারা কাজ করতেছে। আমরা যখন এই তারেক ভাই, আমরা যখন এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্পাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথা বললো, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয় এবং এই যে ভাড়াটে তাদের লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাচ্ছি গতকালকে একটা দেখেন যে আমার
পোস্টে ইংরেজি লেখা আছে দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইওর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্ট 17,323% ভিউজ। তার মধ্যে আপনার একটা জিনিস এখানে ডেটাতে দেখেন যে ফলোয়ার, এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারা এই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে হারিয়ে। এমনকি আমি কালকে মাহমুদ ভাইকে ফোন দিয়েছিলাম আমার দেশের, যে আমার দেশের মতো একটা লিডিং পত্রিকা, একটা আমাদের সকলের অনেক জাতীয়তাবাদী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধের আলোকে স্পিডে তারা কাজ করে, সেখানে তারা এগিয়ে যাচ্ছে, সেখানে তার একটা নিউজ করেছে একটা অ্যাক্টিভিস্টের মধ্যে, যে কি ইলিয়াস পিনাকি নিয়ে পোস্ট দেওয়া ভিপি নূরের পোস্টে হাহা রিয়াক্টের বর্ণনা। এটাকে একটা মেইন স্ট্রিম পত্রিকা আসলে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে? আমি বাবুদেবর বলেছি যে আমার দেশের সাথে এটা বোধহয় যায় না। এই কথাটা বলছি এই কারণে যে আজকে এই বিদ্যুৎ কথা বলেছেন, এটা ইন্টেনশনাল অর আনইন্টেনশনাল, এটা নিয়ে আপনার প্রশ্ন তুলেছেন। আমি আসলে ওই বিতর্কে যেতে পারবো না। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রী নিজে আমাদের সবার চেয়ে ওনার আন্তরিকতা এবং এটা নিরসনে কিভাবে কাজ করা যায় সেই প্রচেষ্টা আমি দেখছি। তার কিছু এক্সাম্পল, যেটা ধরেন আমি আমাদের অফিস কিংবা বাসায় আসলে আমরা যতই মুখে বলি, আমরা ওইভাবে যে এই ক্রাইসিসকে কেন্দ্র করে যে চারিক ভাই বলেছে যে নিজের একটু সচেতন নাগরিক হিসেবে, এটা একটা জাতীয় ক্রাইসিস, রাষ্ট্রীয় ক্রাইসিস, এখান থেকে উত্তরণে আমরা যে কিছু পরিবর্তনশীল ভূমিকা নিব, অকারণে লাইটটা না জ্বালিয়ে রাখা, ফ্যানটা না জ্বালিয়ে রাখা, এসিটা না জ্বালিয়ে রাখা। আমি একটু শুরুর দিকে আমার মধ্যে ব্যক্তিগতভাবে আমার মধ্যে তৈরি হয়নি, আমি যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে দেখি ওনার অফিসে এসি কম, আমারই গরম লেগেছে, আমি উনি থাকে কিভাবে, কিংবা জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময় সমস্ত এমপিরা গরমে মানে হাসফিস করতে থাকে যে ওইখানে এসি লো করা। এবং আমাদের ক্যাবিনেট মিটিং আমি দেখেছি, ধরেন ওইখানে একটা রুমে সব মিনিস্টাররা, স্টেট মিনিস্টাররা, সচিব, ওইখানে সবাই মিলে একটা রুমে যদি এসি চালায় কিছু বিদ্যুৎ খরচ করে, তুলনামূলকভাবে তো খুব কম অপচয়। সেটা যখন পিএম স্ট্রিক্টলি সেটা মেনটেন করে এবং অনেক সচিব মন্ত্রীরা যে তার রুমের ব্যবহারের ক্ষেত্রেও সেই পলিসিটা অনুসরণ করে, তখন এটা আমাদেরকে একটা বার্তা দেয় যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কতটা সিরিয়াস এই ইস্যুতে। এবং এরই মধ্যে অল্প সময়ের মধ্যে জ্বালানির বিকল্প সোর্স থেকে আমাদের আমদানি নিশ্চিত করতে আমেরিকা গিয়েছে আমাদের সরকার প্রতিনিধিরা, কাতার গিয়েছে। এখন ধরেন কিছু কথা, এটা 5-7 বছর থেকে এই আলাপ আলোচনাগুলোর যে সত্যতা আছে, আমাদের সিস্টেম লস কিংবা আমাদের নিজস্ব গ্যাসের অনুসন্ধান কিংবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মতো আমাদের একটা জ্বালানি মানে নিরাপত্তা আমাদের সার্বভৌমত্বের জন্যই প্রয়োজন, আমাদের অস্তিত্বের জন্যই প্রয়োজন। সেই পলিসিটা তো বিগত সরকারে যারা ছিলেন তারা এত বছরের নেয় নেই, এই সরকার এসেছে 6 মাসে। এখন যেটা আমি আপনার বিবিসিতে একটা নিউজ করেছে, আপনারা দেখবেন যে জ্বালানি সংকটের সমাধান কি বাংলাদেশের জ্বালানি সংকটের, ওইখানে যারা বিগত দিনগুলোতে অলওয়েজ সরকারের ক্রিটিক করে, সিপিডির মতো সংগঠন কিংবা ক্যাবের মতো সংগঠন, তারাও এটা স্বীকার করছে যে আওয়ামী লীগের আমলে তড়িৎ সমাধানের জন্য তারা রেন্টাল কুইক, রেন্টালের নামে নীতি বহির্ভূতভাবে জ্বালানি আমদানিতে অনুমোদন দিয়ে যে লুটপাট করেছে এবং দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা থেকে দূরে সরে গিয়েছে, সেইটা শেষ দিকে আওয়ামী লীগ কিছুটা আপনার ক্রাইসিস ফিল করেছে। ইন্টারিম গভর্নমেন্ট এসে কিছুটা জোড়াতালি দিয়ে চলেছে কিছুদিন, চূড়ান্ত তার মানে এই ব্যাধিটা বা চূড়ান্ত তার ড্যামেজটা বিএনপি আমাদের ফার্স্ট গভর্নমেন্টের সময় এটা ধরা পড়েছে। এখন সরকার রাতারাতি তো এটার সমাধান করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে যে আমরা দুঃখ প্রকাশ করি, জনগণের কষ্ট হচ্ছে, তিনি দুঃখ প্রকাশ করছেন। কারণ হ্যাঁ ঠিক আছে, রাষ্ট্র পরিচালনা আপনারা তার উপর আস্থা রেখেছেন, জনগণের সমস্যা অ্যাড্রেস করা সরকারের দায়িত্ব, সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে। এখন এখানে আমি দেখেছি যে আমাদের বিরোধী দলের বন্ধুরা, তাদের উচিত ছিল যে দায়িত্বশীল জায়গা থেকে, আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে সংসদে জ্বালানির সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছিলেন। সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি করেছে, সেখানে প্রস্তাব এসেছে,
এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমলে নিয়ে সরকার 10 বছরের বাংলাদেশি একটা টেকসই পরিকল্পনা দেবেন, কারণ এটা তো সাময়িক আপনার পদক্ষেপ পেলে আবার এই ক্রাইসিস থাকবে। সেই জায়গাতে সরকার তো বিরোধী দলের মতামত এখানে নিচ্ছে, তারপরেও শুধুমাত্র সস্তা পলিটিক্স করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ারের জন্য ফেসবুকের প্রস্তাবনা দেন কিংবা এইটা নিয়ে বাইরে উত্তেজনা তৈরি করা আমাদের বিরোধী দল, এটা তাদের একটা হঠকারী কাজ। কারণ একদিকে দেখেন ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন একেবারেই তৃণমূলের রাজনীতি লেভেল থেকে রাজনীতি করেছেন, উঠে এসেছেন, এই জামাতারা আমাদের অফিসে এসেছিলেন ওই আপনার যুগপৎ আন্দোলনের পূর্বে। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তার মতো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এটা আমাদের রাজনীতিবিদদের, রাজনীতি নেতা কর্মীদের জন্য একটা অনুপ্রেরণা, যেরকম রুট লেভেল থেকে রাষ্ট্রের শীর্ষ জায়গায় যাওয়া যায় এবং রাজনৈতিক ভাবে যারা কমিটেড, ডেডিকেটেড, তাদের মূল্যায়ন টুডে অর টুমোরো হয় যদি লেগে থাকে। সেখানে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেখানে পুরানো 70 নম্বর অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তো এখন আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে সংবিধান সংস্কার এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার একটা কমিটি সরকার করে দিয়েছে। সংবিধানে আমরা নির্বাচনে অংশ নিয়েছি বিদ্যমান সংবিধান অনুযায়ী। এনসিপি কিংবা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি তারা সংবিধানকে পোস্টপন্ড করত, তাহলে তখন ভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়ে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেত।